নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে প্রতিদিনের মতন সকাল 9টায় একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। বিষয়বস্তু থাম্বনেইলে দেখেছেন, আলোচনায় আসব। তো তার আগে সকলকে এই ভিডিওতে স্বাগত জানিয়ে একটা ছোট্ট অনুরোধ, 3টে অনুরোধ আপনাদের কাছে করব। 1 নম্বর হচ্ছে, আপনাদের এই ভিডিওটা পুরোটা দেখে যা বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আমি আপনাদের কমেন্টগুলো পড়ি, শিখি এবং কিছুটা উত্তর দেওয়ারও চেষ্টা করি। 1। 2, সেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর 3 নম্বর হচ্ছে, দেখুন আমার অল্প কয়েক মাসের ছোট্ট ইউটিউব চ্যানেল, আজকে যতদূর এসে পৌঁছেছি আপনাদের আশীর্বাদ ভালোবাসায়। তাই যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেননি বা করেননি, অথবা যারা আজকে ভিডিওটা প্রথম দেখছেন, তাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটা সাবস্ক্রাইব, চ্যানেলটাকে মাফ করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনার কাছে সর্বাগ্রে পৌঁছয়। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে, আমার থাম্বনেইল দেখে অনেকেই ভাবলেন যে আমি আবার কোন পণ্ডিত এসে হাজির হলাম, যেখানে সুপ্রিম কোর্ট সব চাকরি বাতিলের কথা বলে দিয়েছে 26,000, সেখানে আমি আবার বললাম যে সবাই চাকরি ফেরত পাবে। না, মানে গতকাল এই শিক্ষক নেতাদের একটা প্রতিনিধি দল 12 জনের, তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করেছিল। সেখানে এসএসসির চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। মিটিং দীর্ঘক্ষণ ধরে হয়, তারপরে বেরিয়ে তারা প্রেসের সামনে জানান। কি জানিয়েছেন আগে একটু শুনে নিই, তারপরে বলছি। আমাদের আজকে আলোচনা হয়েছে, আমাদের দুটো পার্টে আলোচনা হয়েছে। একটা আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে, আর একটা হচ্ছে লিগ্যাল ইস্যুস নিয়ে। তো যে দাবিগুলো ছিল আপনারা সকলেই জানেন। আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে। তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে, পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে। এবং মানে আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন, পরের সপ্তাহের সোমবার, 21 তারিখ, মোস্ট প্রবাবলি 21 তারিখ। আর 22 লক্ষ ওএমআর যেটা বলা আছে, টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে, আইনি পরামর্শ নেবেন। যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই, তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। এবং যেটা ব্যাপার হচ্ছে মিরর ইমেজ, যেটা আমরা বলেছিলাম, সেটা ওনারা এটাই জানালেন যে মিরর ইমেজ তো নেই। কারণ মিরর ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, মানে সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন। তো তারা বললেন যে এসএসসি ইতিমধ্যেই নাকি যোগ্য অযোগ্যের তালিকা করতে বসেছেন, সেটা এর মধ্যে ফাইনালও হয়ে যাবে। 21 তারিখ সেটা পাবলিশ করে দেওয়া হবে, অর্থাৎ 10টা দিন সময় চেয়েছে। এবং আরও অনেক বিষয় নিয়ে তারা বললেন প্রেস কনফারেন্সে, সেগুলো আমি এই মুহূর্তে অতটা আসছি না। আমি শুধু এইটুকু বলি যে আজকে এই যেটা তালিকাটা প্রকাশ করবে, সেটা হচ্ছে সিবিআই যে হার্ড ডিস্ক 3টে পেয়েছিল খোঁজে, তার ভিত্তিতে। কারণ তাদের কাছে ওএমআরের যে মিরর ইমেজটা নেই। এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে এতদিন ধরে এই যে প্রায় দীর্ঘ 4 বছর প্রায় ধরে মামলা চলছে, 4 বছর ধরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মিলিয়ে প্রায় 20 বার আপনাদের কাছে এটা চেয়েছে, যোগ্যদের তালিকাটা দিন, অযোগ্যদের কতগুলো আছে বলুন। আপনারা এক এক সময় এক এক রকম ফিগার দিয়েছেন, কোর্টকে বিভ্রান্ত করেছেন। আর এখন এসে বলছেন যে 21 তারিখে সেটা আপনারা বের করে দেবেন। আর ওই সিবিআইয়ের প্রাপ্ত ডাটার ভিত্তিতে সেটা তো সুপ্রিম কোর্টেই জমা পড়েছে। আপনারা যখন এই সুপ্রিম কোর্টে ফাইনাল শুনানি হয়ে যাওয়ার পরে হঠাৎ করে গিয়ে বিচারপতির কাছে একটা মুখ বন্ধ খামে বললেন যে আমাদের কিছু দেওয়ার আছে, তারা একটা কাগজে কিছু কাগজপত্র দিয়ে এলেন। তো সেই সময় কেন তাহলে বাছাই পর্বর ফাইনালটা দেননি? আসলে এগুলো হচ্ছে নাটকবাজি। আর আরেকটা কথা বলি যে আপনার
এই যে যারা শিক্ষকরা ওখানে গেলেন, তারা গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে আর একটা কথা বলেছেন যে ওই আচার্য সদনের সামনে যারা অনশন করছে যে সমস্ত শিক্ষকরা, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এখন এই কথা বলার মানে হচ্ছে সরকার যেটা চেয়েছে যে এই আন্দোলনের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করতে, সেইটাই কিন্তু অস্ত্রটা তুলে দেওয়া হচ্ছে সরকারের হাতে। আপনারা ভেবে দেখুন, ঠিক এইভাবে কিন্তু আরজিকর আন্দোলনটা ধ্বংস হয়েছিল। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে এই রকম একটা চক্রান্ত, এরকম একটা পরিকল্পনা রাজ্য সরকারের পক্ষ থেকে চলছে, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে চলছে, যে এই যে আজকে একটা ইস্যু, একটা এত বড় ইস্যু, 26,000 জনের চাকরি চলে গেল। আজকে সেখানে একটা হেডমাস্টার, তাকে ঘন্টা বাজাতে হচ্ছে। আজকে একটা হেডমাস্টার, তাকে সমস্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হচ্ছে। এই রকম আজকে শিক্ষা ব্যবস্থা। আজকে যারা টাকার মাধ্যমে চাকরি পেয়েছে, সাদা খাতা জমা দিয়ে, যারা এই প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে চাকরি পেয়েছে, সেই সংখ্যাটা আমি বলছি ওএমআর শিট থেকে শুরু করে সব কিছু আছে সরকারের কাছে, সব কিছু আছে এসএসসির কাছে। শুধুমাত্র ওরা দিচ্ছে না এই কারণেই যে দিলে জল দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তাতে করে এই অযোগ্য যারা এখনও পর্যন্ত যারা গিয়ে তৃণমূলের নেতাদের কলারটা ধরে টাকা আদায় করতে পারছেন না, কারণ অযোগ্য বলে প্রমাণিত হয়ে যাওয়ার ভয়ে, আজকে কিন্তু এই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যদি আজকে এই সরকার প্রকৃতপক্ষে ওএমআরগুলো ওখানে প্রডিউস করে, তালিকাটা দিয়ে দেয়, যেটা আছে ওদের কাছে। কিন্তু ওরা দিচ্ছে না এই কারণেই, তাহলে অযোগ্যরা এবারে সরাসরি গিয়ে তৃণমূল নেতাদের কলার ধরবে, রাজ্যব্যাপী এটা চলবে। তো আজকে সেই কারণে দিচ্ছে না। এবং দেখুন, আমি বারবার করে বলছি, আজকে এই 21শে এপ্রিল ডেটটাকে কেন নেওয়া হলো এটাও ভাবতে হবে। 21শে এপ্রিল কোনো একটি সংগঠনের পক্ষ থেকে সেই অভিযানটাকে আমি সমর্থন করতে পারি, আমি বিরোধিতাও করতে পারি, সেটা আমার ভেতরের ব্যাপার। কিন্তু একটা এই চাকরি রক্ষা করার জন্য যখন নবান্ন অভিযানের ডাক দিয়ে রেখেছে যে পয়লা বৈশাখের মধ্যেই সমাধান না হলে তাহলে নবান্ন অভিযান করা হবে 21 তারিখ, সেই 21 তারিখে ওই অভিযানকে খর্ব করার জন্য কিন্তু এই ধরনের একটা টোপ দেওয়া হলো। 1, 2 হচ্ছে বিভাজন সৃষ্টি করা হলো। আর যারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাদের সম্পর্কে ইতিমধ্যেই আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যারা কিনা এই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন, গিয়ে সেখানে বললেন যারা অনশন করছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তারা কি প্রকৃতপক্ষে যোগ্য শিক্ষক? অন্তত আমার ব্যক্তিগতভাবে মনে কিন্তু প্রশ্ন আসছে। আমি বলছি না তাদের অযোগ্য, কিন্তু আমার মধ্যে একটা প্রশ্ন আসছে, এরা সরকারের এজেন্ট নয় তো? এরা এই আন্দোলনটাকে অন্যভাবে ঘুরিয়ে দিয়ে সরকারের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন না তো? এই সমস্ত ছাত্ররা যারা কালকে প্রেসের সামনে বিকাশ ভট্টাচার্য, যিনি আইনজীবী, তার সম্পর্কে বিষোদ্গার করেছেন, বিরোধী দলগুলোর সম্পর্কে বিষোদ্গার করেছেন সেদিনকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায়। সুতরাং এদের গতিবিধিটাকে কিন্তু বুঝতে হবে এবং এদের গতিবিধি সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমি বলছি সরকার কিন্তু চাইছে এই আন্দোলনকারীদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করতে, কারণ 26-এর আগে যেভাবে তারা বেকায়দায় পড়েছে, ঠিক এইভাবে কিন্তু একটা আরজিকর আন্দোলনেও তারা বেকায়দায় পড়েছিল। সেই জায়গা থেকে তারা নিজেদেরকে আজকে বাঁচাবার জন্য চেষ্টা করছে, সেইটাকে কিন্তু কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। আজকে এনারা যদি, যারা গিয়েছিলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে, তারা যদি সত্যি সত্যি এজেন্টের কাজ করেন, তাহলে কিন্তু মানুষ তাদেরকে বুঝে নেবে। এবং আপনাদের এটাও বলি যে আমার খারাপ লেগেছে, আমি দেখুন তার মত পথের সঙ্গে এক হতে পারি, নাও হতে পারি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমপি, প্রাক্তন বিচারপতি, তিনি হয়তো বিজেপি দলের এমপি। বিজেপি একটা ধর্মান্ধ রাজনৈতিক দল, তার আদর্শের সঙ্গে আমি একমত নই। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এই মামলাটার দরজা খুলে দিয়েছিলেন প্রথমেই এই ঘটনাটার, তিনি আজকে যখন যাচ্ছেন ছাত্রদের সঙ্গে দেখা করতে, কেন তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হবে? আমি আবারও বলছি যে এই রাজনীতিটা, এই সংকীর্ণ রাজনীতিটাকে ছেড়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। এবং এই ধরনের যারা এজেন্ট, যারা কিনা সরকারের হয়ে দালালি করছে, আন্দোলনটাকে বিপদগামী করতে
সরকার হাতটাকে শক্তিশালী করতে এবং এই আন্দোলনটা যাতে অচিরেই শেষ হয়ে যায় তার যারা চেষ্টা করছে, ঘুরপথে চাকরি নেওয়ার অন্য দপ্তরে চেষ্টা করছে বলে অভিযোগ, আজকে তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমার কথা আমি বাড়াবো না, আমি শুধু আপনাদের বলবো যে এই সমস্ত কোনো রকম প্রলোভনে পা দেওয়া যাবে না, এইসব দেবেন না। এগুলো হচ্ছে তাদের একটা বিভাজনের চেষ্টা। আপনারা আপনাদের বক্তব্য কমেন্ট সেকশানে লিখবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার, ভালো থাকবেন।